হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের সামনে কলকাতা পুলিশের কনস্টেবল যে পরীক্ষা আসছে তাকে টার্গেট করে আমাদের অল ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিভিয়াস ইয়ার পরীক্ষা হয়েছে তার ম্যাথ ক্লাস নিয়ে আজকে থেকে শুরু করবো। ম্যাথ এবং রিজনিং একদিন একদিন তোমরা পেয়ে যাবে। তো তার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি এবং তোমাদের ডাব্লিউবিপি স্পেশাল মিশন ডাব্লিউবিপি 2021 এর একটা গ্রুপ আছে টেলিগ্রামে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও যে কোনো ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ এর জন্য। এবং এখানে দেখো লিস্ট পেয়ে যাবে যে কোন কোন পরীক্ষাগুলো তোমাদের 2005 থেকে একদম 2021 পর্যন্ত হয়েছে ডাব্লিউবিপির, এবং সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার বা পরীক্ষার যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন ম্যাথ এবং রিজনিং নিয়ে আমরা আলোচনা করে নেবো, যাতে তোমাদের পরীক্ষার আগে কোনো রকম কনফিউশন বা অভ্যাস ঠিকঠাক মতো হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আজকে আমাদের ডাব্লিউবিএসআই 2005, যেখানে কোশ্চেন স্ট্যান্ডার্ড তুলনামূলক একটু সহজই থাকবে, বুঝতেই পারছো 2005-এ। তো এইভাবে আমরা প্রত্যেকটা আজকে একদম 2000 ডাব্লিউবিসিইএফ এবং ডাব্লিউডাব্লিউসিডি 2021-এর যে পরীক্ষা হয়েছিল লাস্ট, তার একদম ক্লাস পর্যন্ত বা তার ম্যাথ এবং রিজনিং পর্যন্ত আমরা আলোচনা করে নেবো। যেখানে টোটাল 27টা পরীক্ষা রয়েছে, তো 27টা থেকে তোমার ম্যাথ রিজনিং নিয়ে মোটামুটি 40-45 ক্লাসের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে পরীক্ষার আগে। তো দেখো আজকের প্রথম কোশ্চেন যেটা রয়েছে ডাব্লিউবিএসআই 2005-এর, আমরা নিয়ে আলোচনা করছি আজকে সমস্ত 25টি অঙ্ক নিয়ে। তো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর তোমাদের এই প্রিভিয়াস ইয়ারগুলো যদি প্র্যাকটিস করে থাকো তো এর বাইরে সেরকম ভাবে কোশ্চেন তোমাদের আসে না সাধারণত ডাব্লিউবিপিতে, এরকম স্ট্যান্ডার্ডলি কোশ্চেন আসে। বা যে চ্যাপ্টার ওয়াইজ এগুলো করার পর সময় থাকলে চ্যাপ্টার ওয়াইজও করিয়ে দেবো, কোনো সমস্যা নেই সেখানে। তো চ্যাপ্টার ওয়াইজ করে নিলে বুঝতে পারবে, সেখান থেকে জাস্ট নাম্বার চেঞ্জ করে বা একটু কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে তোমাদের, তো খুব ইজিলি তোমরা ম্যাথ করতে পারবে ডাব্লিউবিপির, কঠিন একদমই নয়। তো প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 26 এবং 1092, তাহলে একটি সংখ্যা যদি 546 হয় তাহলে অপরটি কত? সিম্পল, আমরা যে সূত্রটা জানি ছোটবেলা থেকে পড়ে আসছি, যে গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দ্বয়ের গুণফল। এখানে আমাদের গসাগু আর লসাগু দিয়ে দিয়েছে, অর্থাৎ 26 ইন্টু 1092 সমান সংখ্যা দুটো কি, একটা সংখ্যা দিয়েছে আর একটা দেয়নি, মানে 546 গণিত অপর সংখ্যা। তোমাকে সেই অপর সংখ্যাটা বার করতে হবে, মানে সিম্পলি অপর সংখ্যা ইকুয়াল টু 26 ইন্টু 1092 ডিভাইডেড বাই 546। এখানে দেখো 2 দিয়ে কেটে যাবে, 2 26 52 হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার বি। এগুলো তোমরা পরীক্ষার হলে দেখো, আমি তোমাদেরকে করাচ্ছি বলে এরকম, তো এগুলো কোনো লেন্দি প্রসেস নয়, সবার কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমাকে এটুকু বলতেই হবে। তো যারা তোমরা পরীক্ষায় করবে তখন কি করবে, দেখো এখানে গসাগু আর লসাগু যে দুটো দিয়েছে না, সেগুলোকে গুণ করবে না, যেমন এখানে 26 ইন্টু 192 রেখেছি সেরকমই রেখে দেবে। তো সরাসরি এখান থেকে এটাকে কেটে দিতে পারবে, দেখো 2 দিয়ে, আর সেই 2কে যেটা গসাগু রয়েছে বা সেটা দিয়ে গুণ করে দেবে। সিম্পলি লাইনেই উত্তর চলে আসবে, এক লাইনে, এবং তোমার 5-6 সেকেন্ডের বেশি সময় লাগবে না, করারও কোনো প্রয়োজন নেই এই অঙ্কগুলোকে পরীক্ষার খাতায় রাফ করার। ঠিক আছে, রাফ করার কোনো রাফ ওয়ার্কই নেই এই অঙ্কগুলোতে। তো এই অঙ্কটা যদি তুমি এরকম আমি যেভাবে করলাম এইভাবে করে পরীক্ষায় করতে যাও, তাহলে সেক্ষেত্রে তোমার সময় নষ্ট হবেই। এখানে জাস্ট আমি কনসেপ্টের জন্য বললাম, ক্লিয়ারের জন্য, যাতে তোমাদের বেস ক্লিয়ার থাকে, এবং সেই জন্য আমি আরেকবার বলে দিলাম। তো পরীক্ষার হলে করার সময় কিন্তু তোমাদেরকে একটু তো স্টেপ জাম্প করতেই হবে, বা নিজের খাতায় মুখে মুখে তোমাদের ব্রেন পাওয়ার তো একটু বাড়াতেই হবে। পরবর্তী রয়েছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 20, 24, 30 দ্বারা বিভাজ্য। তো সবসময় ক্ষুদ্রতম পূর্ণবর্গ, ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে দিয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে এটাকে কি করতে হবে, এলসিএম করতে হবে বা লসাগু করতে হবে। তাহলে 20, 24 আর 30 এদের লসাগু করে নেব, কি দেবে, 2, 10, 12, বা তুমি এখানে কেটে কেটে লসাগুটাও দাঁড়াও আমি আগে বলে দিই কনসেপচুয়ালি, তারপর তোমাদেরকে বলছি কিভাবে আরো সহজে করতে পারবে। 15, তারপর আমি কি করতে পারি, এখানে এটাকে 5 দিয়ে দিতে পারি, 5, 2, 10, 5, 12, এটা 5, 3, 15, আর একবার যাবে 3 দিয়ে, 3 দিয়ে 2, 3, 4, 1, আর একবার যাবে 2 দিয়ে, 2, 1, 2, 2, 1। তাহলে এখানে দেখো কি আসছে, 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 2 গুণিত 2। একগুলো তো লেখার প্রয়োজন হয় না, কিন্তু এখানে বলেছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা পূর্ণবর্গ কেবলমাত্র দেখো 2টাই ডবল আছে, বাকি কোনোটাই ডবল নেই। তাই যদি পূর্ণবর্গ করতে হয় আমাকে 2, 5, 3 আর একটা করে নিয়ে আসতে হবে, মানে এর সাথে আমাকে আরো 2, আরো 5, আরো 3 গুণ করতে হবে। এবার আমাকে গুণটা করো, তাহলে কত আসছে দেখো, এখানে 2, 2, 4, 5, 5, 25, বা এরকম করে যদি 10, 10, 3, 30, 30, 2, 60, 60, 2, 120, 120কে 15 দিয়ে 1800, 1800 দিয়ে 3600, 3600, বা এতগুলো যখন গুণ চলে আসবে তখন তুমি এখান থেকে এমনি অ্যাপ্রক্সিমেট বা আন্দাজ করে নিতে পারবে যে 36,100টা হয়ে যাবে আনসার। ঠিক আছে, 3600টা আনসার, বা 3600টা হয়ে যাবে আনসার। অপশন নাম্বার সি তে রয়েছে বা ডি তে রয়েছে সঠিক উত্তর। এবার যেটা বলছিলাম যে 20 আর 24 আর 30-এর লসাগুটা তুমি এইরকম ভাবে করবে নাকি আরো দ্রুত করতে পারবে। দেখো সবার ফার্স্টে কি করবে, 20 আর 30 এই দুটোরই শেষে শূন্য আছে না, তাহলে কি করবে, দেখো 2 আর 3-এর লসাগু কত হয়, 2 আর 3 6, তাহলে এখানে হয়ে যাবে 60।
এবার দেখো 60 আর 24, তোমার একটা সংখ্যা কমে গেল, তাহলে 60 আর 24-এর এলসিএম করলেই আমি বার করতে পারবো। এবং এলসিএম করার ক্ষেত্রে তোমাকে মৌলিক উৎপাদকে বলে তো ঠিকই, কিন্তু মৌলিক উৎপাদক তুমি নাও করতে পারো, যেহেতু এখানে পূর্ণবর্গ করতে হবে সেরকম জন্য করতে পারো, নয়তো আন্দাজ করার জন্য বা শুধুমাত্র এলসিএম বার করার জন্য আমরা আরো ফাস্ট করে নিতে পারবো। যেমন এটাকে তুমি 3 দিয়ে 3 20 3 8, তারপরে যাবে দেখো এখানে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই 4 5 20 4 2 8 হয়ে গেল না। তাহলে 3 4 12, 12 10 120 এলসিএম হয়ে গেল। বা এখানে দেখো 4টা তো একমাত্র পূর্ণবর্গ সংখ্যা, এই 3 5 2 কোনোটাই নয়, তাহলে এখানে আর একটা 5 আর একটা 2 আর একটা 3 লাগবে, মানে 120-র সাথে আমাকে 10 আর 3 30 গুণ করতে হবে, তাহলে 120 গুণিত 30 সমান হচ্ছে 3600। এইভাবে তুমি করতে পারো, এবং এগুলো খুব একটা টাফ বা লেন্দি নয়। অপশন ডি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর ক্ষেত্রফল 147 বর্গমিটার হলে আয়তনের পরিসীমা কত? আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমা কত? হ্যাঁ, তাহলে এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থ, অর্থাৎ উইথ আর লেন্থ। উইথ যদি এ হয় তাহলে লেন্থ হচ্ছে 3a, ঠিক। এবার তাদের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে a গণিত 3a ইকুয়াল টু 147। তাহলে এখান থেকে 3a স্কোয়ার ইকুয়াল টু 147 বা a স্কোয়ার ইকুয়াল টু 49 বা a ইকুয়াল টু 7 আমি পেয়ে গেলাম। a যদি আমি 7 পেয়ে যাই তাহলে উইথ এখানে 7 আর এখানে 3 সাথে 21 লেন্থ। তাহলে আমাকে কি যে পরিসীমার ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে হচ্ছে 7 প্লাস 21। 7 আর 21 হচ্ছে কত? 28, 28 2 হচ্ছে 56। তাহলে 56 মিটার হচ্ছে আমাদের পরিসীমা। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি গাড়ির সামনের চাকা 2 কিলোমিটার 6 হেক্টোমিটার 9 মিটার 2 ডেসিমিটার দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করার সময় 1230 বার আবর্তন করে, তাহলে চাকাটি পরিধি কত? তাহলে এখানে দেখো যেটা আমাকে সবার ফার্স্ট করতে হবে, যেটা হচ্ছে এখানে বিভিন্ন ইউনিটে দেওয়া আছে না, কিলোমিটার, হেক্টোমিটার, মিটার, ডেসিমিটার, এতগুলো। তাহলে সবার আগে আমি যেটা সব থেকে ছোট ইউনিট রয়েছে ডেসিমিটার, সেটাতে আমি করে নেবো, ঠিক সেই ইউনিটটাতে আমি চেঞ্জ করে নেবো। তাহলে 2 কিলোমিটার থেকে যদি আমি ডেসিমিটার করি, 2 কিলোমিটার মানে কত ডেসিমিটার হবে? 2 কিলোমিটার মানে দেখো 20,000, ঠিক আছে, মানে 1 কিলোমিটার মানে তোমার 1000 মিটার, ঠিক আছে, আর এখানে 10,000 ডেসিমিটার, তাহলে 2 মানে হচ্ছে 20,000, প্লাস 5 হেক্টোমিটার মানে হচ্ছে 5,000, 9 মিটার মানে হচ্ছে 90 ডেসিমিটার, আর 2 ডেসিমিটার, মানে টোটাল ডেসিমিটার যদি করি 25,092 ডেসিমিটার। পথে অতিক্রম করছে কতবারে? 1230 বারে। তাহলে একবারে কত করছে? ভাগ করব, ভাগ যদি করি, ভাগ করলে আমি পাবো 20.4 ডেসিমিটার। এবার যদি আমি দেখি অপশনে কোথাও 20.4 ডেসিমিটার নেই, সেটা তাহলে আমি কি করব? এখানে আবার এটাকে আমি 20 ডেসিমিটার যেটা রয়েছে সেটাকে আমি মিটার করে নেবো, অর্থাৎ 2 মিটার হয়ে যাবে। আর 0.4 ডেসিমিটার যেটা রয়েছে সেটাকে আমি সেন্টিমিটার করে নেবো, 4 সেন্টিমিটার হয়ে যাবে। কারণ আমরা জানি যে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2 মিটার 4 সেন্টিমিটার। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যে বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 775, 1250 ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে তা হলো। এই ক্ষেত্রে অঙ্কটার উত্তর একটু অন্যরকম আসবে, যেটাকে দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষই থাকবে না, কিন্তু এই ধরনের অঙ্ক এলে তুমি কিভাবে করবে সেটা আমি একটু বলে দিতে পারি। কারণ এখানে অঙ্কটার মধ্যে একটু গাফিলতি আছে, যেখানে এমন উত্তর আসবে যে উত্তরটা দিয়ে যদি তুমি ভাগ করো এর প্রত্যেকে, তাহলে কোনো ভাগশেষই থাকবে না। তো এখানে কি করতে হয়? এখানে 650 দেওয়া আছে, এখানে 775 দেওয়া আছে, আর এখানে 1250 দেওয়া আছে। তো যদি তুমি এটাকে এ বি আর সি ধরে নাও, তাহলে একবার করতে হয় সি মাইনাস এ, একবার মনে হয় সি মাইনাস বি, একবার করতে হয় বি মাইনাস এ। সি মাইনাস এ মানে হচ্ছে 1250 মাইনাস 650 সমান 600, আর এখান থেকে সি মাইনাস বি মানে 1250 মাইনাস 775 সমান হচ্ছে 475, তাই তো। আর একবার করতে হয় বি মাইনাস এ মানে 775 মাইনাস 650 সমান হচ্ছে 125। এখানে যে তিনটে বিয়োগ করে পাবে সেই তিনটের মধ্যে গসাগু করে দিতে হয়, যেটা আসবে সেটাই হবে উত্তর। এবার এখানে যদি তুমি 600, 475 আর 125-কে গসাগু করো, 5 দিয়ে যাবে, 5 12 60, 120, 5 9 45, 5 5 25, 5 25 125, আর একবার যাবে 5 দিয়ে, 5 24 120, 5 19 95, 5 আর যাবে না। তাহলে দেখো এখানে গসাগু আসছে কত? 5 5 25, তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের 25। কিন্তু তুমি যদি দেখো টেস্ট করার জন্য 25 দিয়ে ভাগ করো, 650, 775 এবং 1250-কে কোনো ভাগশেষই থাকছে না। কিন্তু এখানে যেটা বলেছে একই ভাগশেষ থাকে, সেই হিসাবে প্রত্যেক ক্ষেত্রে 0 ভাগশেষ থাকবে, সেই হিসাবে তুমি বলতে পারো। কিন্তু এই ক্ষেত্রে এরকম আসবে, কিন্তু অন্য ক্ষেত্রে যদি এরকম অঙ্ক আসে তাহলে সেক্ষেত্রে করার রুলস হচ্ছে এটা। ওকে,
পরবর্তী, প্রতি কিলোগ্রাম 16.50 বা 16.5 টাকা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করে তাতে তার 3.18% লাভ হয়। যদি মোট লাভ 23 টাকা হয়ে থাকে তাহলে বিক্রির পরিমাণ কত? ওকে, তার 16 টাকা 50 পয়সায় বিক্রি করে বা 16.5 টাকায় বিক্রি করে সে 3.18% লাভ করছে। তা সেটা আমি বার করে নিই না, যে লাভ কত করছে। তার 16 টাকা 50 পয়সার 3.18 মানে 3×8 = 24 25%, এটা বার করবো। তাহলে দেখো এখানে দশমিক যদি তুলে দিই, 16.10 ইন্টু, এখানে দেখো 16.5 নিয়েছি, এখানে 16.50 ছিল। যদি শূন্য নিতাম তাহলে নিচেতে শূন্য উপরে বসিয়ে উপরে আর একটা, মানে এখানে শূন্য বসিয়ে এখানে আর একটা শূন্য বসাতে হতো, সেটা আমি লিখে নিব, আবার ভুল হয়ে যাবে না হয়তো। তো এখানে কি আছে, তারপরে 25/8, নিচেতে পার্সেন্টেজ আছে জন্য 1/100। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে পাবো 0.515, প্রায় অ্যাপ্রক্সলি পাবো। যেখান থেকে আমি কি করব, একটা দশমিক রাউন্ড ফিগার করে নিয়ে 0.5 করে নেবো, ঠিক আছে, 0.5 টাকা। তাহলে এটা কি করছে, 16 টাকা 50 পয়সায় বিক্রি করে সে 0.5 টাকা লাভ করছে। তাহলে তার ক্রয় মূল্য কত বা সিপি কত? 16 টাকা 50 পয়সা বিয়োগ 50 পয়সা, মানে হচ্ছে 16 টাকা, তাই না? যদি এটা বার করার আমার প্রয়োজন নেই, আমাকে বার করতে হবে যে 1 কেজি বিক্রি করে আমার প্রফিট হচ্ছে 0.5, তাহলে 23 টাকা লাভ করতে গেলে আমাকে কত কেজি বিক্রি করতে হবে? সিম্পল, 23কে 0.5 দিয়ে ভাগ, 0.5 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 2 দিয়ে গুণ করে দেওয়া, মানে হচ্ছে 46 কেজি, যেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। বা এরকম ভাবে দেখতে পারো, এখানে 23 আছে, যেরকম যদি এরকম অড নাম্বার থাকে 23 বা 19 বা এসব কিছু, তাহলে দেখবে যে উত্তরে তার দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা রয়েছে, ঠিক আছে, তাহলে সেটাতে তুমি আনসার করতে পারো। যেমন এখানে দেখো 23-এর একটাই রয়েছে এখানে গুণিতক, যেটা রয়েছে 46। পরবর্তী রয়েছে 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 7:6। মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়ে যায়, তাহলে যুক্ত জলের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে এখানে 78 লিটার মিশ্রণ আছে, তার 78 লিটার মিশ্রণে স্পিরিট কত আছে? স্পিরিট আছে 78 ইন্টু আনুপাতিক ভাগার হচ্ছে 7/13, 6×13 মানে হচ্ছে 42 লিটার। আর জল কত আছে? জল আছে 78 ইন্টু 6/13 মানে হচ্ছে 36 লিটার। হয়ে গেল। এবার দেখো জল আর স্পিরিট, এবার কিছু কি করেছে, আমি জল মিশিয়েছি, তাই না? জল মেশানোর পর কি হয়েছে, এর আর অনুপাতটা উল্টে গেছে, মানে 7:6 ছিল 6:7 হয়ে গেছে। কিন্তু দেখো জল মিশিয়েছি না, আমি তো স্পিরিট মেশাইনি, তাহলে স্পিরিট যা ছিল তাই থাকবে, তার স্পিরিট তো 42 ছিল, তাহলে এখানে 42 বসিয়ে দাও। তাহলে দেখো এটা কত গুণ হচ্ছে, 7 গুণ হচ্ছে, তাই না? 6 × 7 = 42, তাহলে একেও তুমি 7 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে পেয়ে যাচ্ছ 49 লিটার। কিন্তু লক্ষ্য করে দেখো জল তো আগে 49 লিটার ছিল না, জল ছিল 36 লিটার, তাহলে কত লিটার জল বাড়ছে? 49 থেকে 36 বাদ দিয়ে দাও, যেটা হচ্ছে 13 লিটার। তাহলে আমাকে 13 লিটার জল মেশাচ্ছি, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় গৃহকর্তাকে কয়লার ব্যবহার এমন ভাবে কমায় যে কয়লার খরচ পূর্ববৎ থাকলেও কয়লার ব্যবহার যে হারে কমবে তা হলো কত? দেখো এই অঙ্কটা খুব কমন একটা অঙ্ক, ঠিক আছে, বা এই অঙ্কটা চিনি দিয়ে আসে, কয়লা দিয়ে আসে, বা খুব বারবারই আসে, তাতে কোনো পার্থক্য নেই বা সমস্যা নেই। এটাকে তুমি কি করবে, এটাকে দেখো, এটা তো উত্তর যারা করেছো তারা তো এমনিতে দেখো দেখেই উত্তর করে দিতে চলে আসবে 16.23%। কিন্তু যদি এটাকে করতে হয় তাহলে কি, ধরো নাও আগে 100 টাকাতে 100 ইউনিট, আমি যা বুঝে নাও জিনিসটা, লেন্দি করে চিনছিও না কমেন্টে, তো 100-তে 100 ইউনিট কয়লা পাওয়া যেত। এখন সেই 100 ইউনিট কয়লা পেতে গেলে, মানে 100 টাকার কয়লাটাকে তো আগে 120 টাকা, তাতে তুমি 100 ইউনিট কয়লা পাও। কিন্তু তুমি চাইছো খরচ আমার একই থাক, মানে 120 টাকা খরচা তুমি করতে রাজি নও, তুমি সেই আগের খরচা 100 টাকা করতেই রাজি, তাই তুমি কত 20% কমিয়ে, মানে 20 টাকা কমিয়ে দেবে খরচা। এখানে কি হলো, 20% বেড়ে গেল, 100 টাকাটা 120 টাকা হয়ে গেল। এবার কি করলে, তুমি খরচা একই রাখতে চাইছো, মানে 120টা আবার তোমাকে 100 করতে হবে, মানে 20 টাকা কমাতে হবে, তাই তো? তাহলে 120 টাকায় তোমাকে 20 টাকা খরচা কমাতে হলো, তা তুমি যখন 100 পেতে, তা সেটা এখন কত পাবে? তাহলে 100 টাকাতে যদি তুমি 20 টাকা কমিয়ে দাও, তাহলে 100 যেটা পেতে সেটা এখন তুমি কত পাবে? সিম্পল কমবে, তাহলে 100/120 ইন্টু 20, 20 6 120 বা 100/6, যেটা হচ্ছে 16.4/6 বা 2/3 বা 16.23%। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। কনসেপ্ট ক্লিয়ার রাখো, অঙ্ক অটোমেটিক্যালি হয়ে যাবে। তোমরা যারা শর্ট ট্রিক্স করে লাফিয়ে বেড়াও, আর পরীক্ষাতে যতটা সময়ই থাকুক না কেন, তুমি যদি শুধু শর্ট ট্রিক্সের ভরসা করে যাও, তাতেও তুমি কমপ্লিট করতে পারবে না। তার থেকে কনসেপ্ট করতে পারলে, কারণ শর্ট ট্রিকে 1 লাইন মনে রাখবে তো 5 লাইন ভুলে থাকবে।
ঠিক আছে, কারণ অঙ্ক জিনিসটা কখনোই মুখস্থ করা নয়। তোমাদেরকে আমি বারবার বলি যে অঙ্ক জিনিসটা কখনোই মুখস্থ করা নয়। তুমি কনসেপ্ট ক্লিয়ার করে রাখলে তুমি সেটাকে নিজের মতো করে শর্ট অনেক বানাতে পারবে। ঠিক আছে, কিন্তু যদি তুমি কোনো একটা আমি জাস্ট একটা শর্ট ফর্মুলা বলে দিলাম যে এটা বসিয়ে এটা দিয়ে গুণ করে দেবে তাহলে উত্তর চলে আসবে, তুমি সেটা মুখস্থ করে চলে গেলে পরীক্ষাতে যদি একটু চেঞ্জ হয়ে যায়, একটু কোনো পাল্টে যায়, তাহলে তুমি সেটাকে আর অ্যাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে একটু কেয়ারফুলি তোমরা শর্টকাট গুলো শেখো, বা শর্টকাট বলে তো কিছু হয় না, রুলসকে একটু ওভারজাম করা হয় জাস্ট, আর কিছু না। যেটা নিয়ম বা কনসেপচুয়াল থাকে সেই বা পদ্ধতিটাকে আমরা স্টেপ জাম্প করে নিয়ে শর্টকাট বানিয়ে ফেলি, এটাই হচ্ছে শর্টকাট। তো সেটা তার শর্টকাটটা বোঝার জন্য তোমাকে আগে কনসেপ্টটা বুঝতে হবে, তুমি কনসেপ্ট না বুঝে শর্টকাট ইউজ করতে পারবে না। যাই হোক, পরবর্তী অঙ্ক। 120 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 8 সেকেন্ডে একটি থাম অতিক্রম করে, রেলগাড়িটির বেগ কত? গতিবেগ বার করতে বলেছে। অঙ্ক দূরত্ব সময় দূরত্বে বহুবার হয়েছে, অনেক হয়ে গেছে। তাহলে এখানে দেখো গতিবেগ যখন কি বলেছে থাম অতিক্রম করে, কোনো লোক কোনো একটা পোস্টকে অতিক্রম করছে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে অ্যাকচুয়ালি তার গতিবেগ হচ্ছে 120 মিটার 8 সেকেন্ডে, তাই না? 120 মিটার যাচ্ছে 8 সেকেন্ডে। এবার এটাকে যদি দেখো, এখানে ভাগ টাগ করার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে মিটার প্রতি সেকেন্ড পেয়েছি, আমাকে দরকার কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? কারণ এখানে উত্তর তাতে দেওয়া আছে। কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে কি করতে হয়? 18/5 দিয়ে গুণ করে দিতে হয়। রিভার্স করতে গেলে, অর্থাৎ ঘন্টা কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তো এখানে সেটা করে দেবে। এইবার দিয়ে কাটবে 8×15 120, 5×3 15, 3×18 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তো অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। 3 অঙ্কের কোন সংখ্যা 2272 এবং 875-কে ভাগ করলে একই ভাগশেষ থাকে? এক্ষেত্রে ভাগের যেটা রুলস, এটা দেখো একটু আলাদা রকমের অঙ্ক। তো এখানে কি বলছে যে ভাগের যেটা রুলস আমরা কি জানি, যে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমান ভাজ্য। তো এখানে বলছে 3 অঙ্কের কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে, মানে ভাজকটা 3 অঙ্কের কোনো সংখ্যা করলে একই ভাগশেষটা একই থাকে। ভাজ্যগুলো তো দিয়ে দিয়েছে 2272, 875, আর ভাগফলটা জানি না। তো ধরে নাও ভাজকটা ছিল n, ভাগফলটা ধরে নাও কিছু থাকবে a ধরে নাও, ভাগশেষটা তো একই বলে দিয়েছে x, আর ভাজ্য তো এখানে দেওয়াই আছে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে বলতে পারি n গুণিত a1 প্লাস x সমান 2272, আর n গুণিত a2 প্লাস x সমান 875। ঠিক, এটা যদি আমি অপনয়ন করে দিই বিয়োগ করে, তাহলে দেখো x কেটে যাবে, ভাগশেষটা বাদ চলে যাবে, এখান থেকে চলে আসবে n ইন্টু n a1 মাইনাস n a2, যেখান থেকে আমি n কে কমন নিয়ে a1 মাইনাস a2 লিখতে পারি। এখানে ভাগ করে বিয়োগ করে আসবে 1397। ঠিক, তাহলে n যেটা হচ্ছে একটা ভাজক, আর n1 ইন মাইনাস a2 যেটা হচ্ছে তোমার ভাগশেষ দুটি বিয়োগফল। তো সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। এবার 1397-কে যদি আমি মৌলিকে ভাগি বা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এটা একটা দিয়ে যাবে 11 একে 11, 11 দুয়ে 22, 7 11 27, মানে দুটো মৌলিক সংখ্যাতে 11 এবং 127। তো 11 গুণিত 127। এবার যদি দেখো কম্পেয়ার করো n ইন্টু a1 মাইনাস a2, এখানে দেখো বলে দিয়েছিল 3 অঙ্কের সংখ্যা না, অর্থাৎ nটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা কোনটা পেয়েছো? 127, তাহলে সেটা হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। আর a1 মাইনাস a2 হচ্ছে 11, যেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নেক্সট রয়েছে কি, একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন প্রতি 10 টাকায় ক্রয় করে সেগুলি টাকায় একটা হিসাবে বিক্রি করে, তার লাভ কত? তাহলে কি করছে সে? 12টি লেবু কিনছে ডজন প্রতি, তাহলে 12টি লেবু কিনছে কত? সিপি কত তার? 10 টাকা। ঠিক, কিন্তু সে টাকায় একটা বিক্রি করছে, মানে 12টি বিক্রি করছে সে 12 টাকায়, মানে এসপি হচ্ছে 12 টাকায়। তাহলে তার প্রফিট কত? প্রফিট হচ্ছে 12 মাইনাস 10 সমান 2 টাকা। পার্সেন্টেজ অফ প্রফিট কি করে বার করি? পি বাই সিপি ইন্টু 100। এখানে প্রফিট হচ্ছে কত? 2 টাকা, সিপি হচ্ছে কত? 10 টাকা, আর 100, তাহলে হচ্ছে 20%। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নৌকা নদীর স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 20 কিলোমিটার যায়, যদি স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে স্থির জলে নৌকার বেগ কত? অনেকদিন পর করছো এই অঙ্কগুলো, রেল টেল এক্ষেত্রে এনটিপিসিতে খুব একটা আসে না। তো এখানে কি রয়েছে, আমাদের দুটো জিনিস জানতে হয়, একটা হচ্ছে নদীর প্রতিকূলে, আর একটা হয় অনুকূল, যেটা এখানে লাগবে না।
প্রতিকূলে কি হয়, বোট স্পিড বা নৌকার গতিবেগ বিয়োগ স্ট্রিম স্পিড বা স্রোতের গতিবেগ। আর অনুকূলে কি হয়, নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। ঠিক আছে, এখানে হয় নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ, এখানে হয় বোটের গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। তো এখানে প্রতিকূলে দিয়ে দিয়েছে 5 ঘন্টায় 20 কিলোমিটার যায়। প্রতিকূল মানে হচ্ছে নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ সমান হচ্ছে 5 ঘন্টায় 20 কিলোমিটার, মানে গতিবেগ কত, 20/5 সমান 4 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখানে স্রোতের বেগ তো দিয়ে দিয়েছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে বি মাইনাস 3 কিলোমিটার প্রতি ঘন্টা সমান 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বি সমান কত, বি মানে নৌকার গতিবেগ কত, এখানে স্থির জলে চেয়েছে না, মানে জল যখন স্টিল তখন, তাহলে বি সমান 4 + 3 সমান 7 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশন নাম্বার সি তে রয়েছে। এটা যদি স্রোতের অনুকূলে বলতো, তাহলে স্রোতের অনুকূলে কি হয়ে যেত, নৌকার গতিবেগ পেলে এর সাথে আবার তোমার 3 যোগ হয়ে যেত, নিয়ে 10 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যেত। কারণ অনুকূল মানে কি ছিল, বি প্লাস এস, এখানে শুধু বি পেলে তাহলে এর আবার যোগ করতে হতো তার সাথে। যদি অনুকূল চাইতো এখানে তাহলে 10 আনসার হতো, এখানে শুধু স্থির জলে চেয়েছে তাই 7 আনসার হবে, অপশন নাম্বার সি। নেক্সট, কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়। যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় তাহলে উভয় বিষয়ে অনুত্তীর্ণ কত। দেখো এখানে পার্টিকুলার সাবজেক্টে ফেল দিয়েছে আর দুটো বিষয়ে ফেল দিয়েছে, সেই ক্ষেত্রে মোট ফেল বা মোট অনুত্তীর্ণ বার করার জন্য কি করতে হয়, যে দুটো সাবজেক্টে দেওয়া আছে সেই দুটোকে যোগ, মানে 40 + 30, সেখান থেকে উভয় বিষয়ে যেটা ফেল সেটা বিয়োগ, কারণ সেটা কি হয় উভয়ই কাউন্ট আছে, এই 20%টা অঙ্কেও কাউন্ট আছে 40%-এর মধ্যে, 30-এর মধ্যেও কাউন্ট আছে, তো একই জনকে তো আমি দুবার কাউন্ট করতে পারি না, সেই জন্য একবার বিয়োগ করে দিতে হয়। এবার হচ্ছে 70 বিয়োগ 20 মানে হচ্ছে 50%। তাহলে মোট ফেল বা অনুত্তীর্ণ যদি 50% হয়, আমাকে চেয়েছে উভয় বিষয়ে উত্তীর্ণ কত, তাহলে সেটা 100% থেকে 50% বিয়োগ হয়ে যাবে, যেটা হয়ে যাচ্ছে 50% আনসার। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4.1209 বর্গমিটার তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। কি করতে হয়, ক্ষেত্রফল জানলে আমাদেরকে বর্গমূল করে দিতে হয়, বা আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহু সমান √ ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে √4.1209। তো এটাকে দেখো লাস্টে 9 আছে, তাহলে এখানে 7ও হতে পারে 3ও হতে পারে, ঠিক, কিন্তু এখানে দেখো 7 সাথে যেটা হবে 49, যদি 7 করি, কিন্তু এখানে লাস্টে কত আছে, 0 আছে, আগে কত 0 আছে, তাহলে 9 আছে, তাহলে এক্ষেত্রে 49 নয় 03 হবে, আর 2 এর তো আমরা জানি 2, তাহলে 2.03 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে। যদি এইভাবে না করতে পারো তাহলে কি করে করবে, তাহলে যেরকম ভাবে আমরা বর্গমূল করি 41209 এর, সেরকম আমরা বর্গমূল করে দেবো, 2 2 করে বাদ দিতে দিতে 2 2 এ 4 নামবে 1 2, এখানে নামবে ডবল, ঠিক আছে, যাবে না, তাহলে 0 দিয়ে তোমাকে কি করতে হবে, আবার দুটো নামিয়ে নিতে হবে, তাহলে এখানে 20 ডবল 40 হয়ে যাবে, 40-এর পর 3 দিয়ে দেখো, 3 দিয়ে চলে যাবে 1209। এবার দেখো এখানে দশমিক ছিল, দশমিকটা তুমি দিয়ে নেই, তাহলে 4 ঘর আগে দশমিক ছিল, এখানে 3 ঘর আগে দশমিক বসে যাবে, তাহলে 2.03 হয়ে যাচ্ছে আমাদের বর্গমূল, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক। নেক্সট হচ্ছে 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতিক কত। তৃতীয় সমানুপাতি, দেখো সমানুপাতে কি হয়, 4টে হয়, তাই না, যেমন এটা হয়, যদি আমরা দেখি যে A:B সমানুপাতি C:D, তো এখানে দেখো 4টে পদ থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে 3টে, তৃতীয় সমানুপাতিক অর্থাৎ 3টের ক্ষেত্রে যদি বার করতে পারে, অর্থাৎ 10, 4, 10 আর তৃতীয়টা কত, তো সেই ক্ষেত্রে কি হয়, মাঝখানে যেটা থাকে সেটাই B আর C এই দুটোকে কাউন্ট করতে হয়, অর্থাৎ এখানে A হচ্ছে 4, B হচ্ছে 10, আবার Cও হচ্ছে 10, আর Dটা কত সেটা আমাকে বার করতে হবে, ঠিক, তাহলে যেটা হচ্ছে তৃতীয় সমানুপাতিক। তো সেটা বার করার জন্য আমরা কি জানি, প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, সেই হিসাবে হয়। তাহলে এইটা তো, এটা কত, তাহলে এটা সমান 10 × 10/4 সমান হচ্ছে 25, তাহলে আমাদের তৃতীয় সমানুপাত হচ্ছে 25, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে সমান হয়, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। তো ধরে নিই না, এখানে প্রথম সংখ্যা হচ্ছে x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে y, তাহলে এখানে 10% বাড়ালাম মানে হচ্ছে 110/100 করলাম, আর একে 10% কমালাম মানে 90/100 করলাম, তাহলে তখন এই দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাকে x আর y এর অনুপাত চেয়েছে,
তাহলে এখানে দেখো দুটোরই নিচে থেকে 100 কেটে দিতে পারবে, এখানে 0 0 কেটে দিতে পারবে, তাহলে পেয়ে যাচ্ছি 11x সমান 9y, বা x/y সমান 9/11, বা x/y সমান 9:11। তাহলে অনুপাত পেয়ে গেলাম, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 7 পূর্ণ একটা সরল দিয়ে দিয়েছে এবং সরলে একটা জায়গায় অফ আছে। তো বদমাস যে রুলস আমাদের আছে সেই অনুযায়ী প্রথমে কি হয়, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তো এখানে অফ যেটা রয়েছে সেটা দেখো ডিভিশনেরও আগে হবে, তো এখানে সেই অফটা এখানে আগে হয়ে যাবে। সবার ফার্স্টে ব্র্যাকেটের কাজ হবে, তারপর অফের কাজ হবে, তারপর ডি এর কাজ ডিভিশন হবে, আর একটা আছে ভি, দেখবে অনেক সময় বার থাকে বা ওপরে আর একটা থাকে কমন, মানে ব্র্যাকেটের মতো, সেটার কাজ হবে। তো এখানে অফ হবে, তো প্রথমে আমি এটাকে পূর্ণ ভেঙে নিই। 7 2 14 আর একে 15/2 গুণ 3/4 ভাগ 10/3 অফ 8 একে 9/8। তাহলে এই অফের কাজটা আগে হবে, তাহলে এটা কাটাকাটি গুণটা করে দাও 3, এখানে দিয়ে 2 দিয়ে কাটছে 4, এখানে কাটছে 5, তাহলে এখান থেকে পাচ্ছ 15/2 গুণ 3/4 গুণ 5 3 15/4, যেটা উল্টে যাবে 4/15তে। তাহলে এখানে 4 4 কেটে যাবে, 15 15 কেটে যাবে, পড়ে থাকবে 3/2, যেটাকে ভগ্নাংশ নিয়ে গেলে 1 পূর্ণ 1 2। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটা রেলগাড়ি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওড়া থেকে খড়গপুর যায় এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওড়া ফিরে আসে বলে দিয়েছে, যাই হোক। সমগ্র যাত্রার জন্য রেলগাড়িটির ঘন্টায় গতিবেগ, গড় গতিবেগ কত? এখানে গড় গতিবেগ কত পার ঘন্টা, এগুলো গতিবেগ। হ্যাঁ, তাহলে কি করছে, যখন হাওড়া থেকে খড়গপুর যাচ্ছে তখন তার গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। যখন খড়গপুর থেকে হাওড়া এলো তখন তার গতিবেগ হয়ে গেল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে আমি দূরত্বটা ফার্স্টে অ্যাপ্রক্সিমেট বা আন্দাজ করবো, ইমাজিন করবো কি করে, এলসিএম করেছে, নল চৌবাচ্চা অঙ্ক করার মতো। 40 এর সাথে লসাগু হয়ে যাবে 240, যেখান থেকে আমি কি পেয়ে যাবো, এটা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। এবার আমি বার করবো টাইম, কিভাবে ভাগ করে, 240কে 40 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 ঘন্টা, আর 240কে 60 দিয়ে ভাগ করে দাও, 4 ঘন্টা। তাহলে মোট দূরত্ব কি কত হলো, বা টোটাল ডিস্টেন্স, 240 গেল 240 এলো, মানে 240 যোগ 240 সমান 480 কিলোমিটার। আর মোট সময় কত লাগলো, 4 ঘন্টা, যেতে 6 ঘন্টা, আসতে 4 ঘন্টা, 10 ঘন্টা। তাহলে গড় গতিবেগ কত হবে, মোট দূরত্ব বাই মোট সময়, মানে হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। এটা আরো একটা মেথড তোমাদেরকে আমি বলেছিলাম যখন অঙ্ক করেছে, দেখো 40 আছে আর 60 আছে না, এদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 20, ঠিক। এবার 40:60 করো, 40:60, মানে এখান থেকে পাচ্ছ 2:3। এবার এই 20কে যদি 2:3 তে ভাঙো, 20কে যদি 2:3 তে ভাঙো তাহলে কত পাবে দেখো, 8 আর 12, ঠিক। 2:3 তে ভাঙলে 8 আর 12। এবার ছোটটার সাথে 8 যোগ, মানে 40-এর সাথে 8 যোগ করতে পারো, অথবা বড়টা থেকে এটা বিয়োগ করতে পারো, 60 থেকে 12, তাহলে দুটো ক্ষেত্রে দেখো 48 চলে আসবে। এইভাবেও তুমি আনসার পেতে পারো ট্রিক্সের সাহায্যে। এবার এটা কতজন মাথাতে ঢোকাতে পারলে, কতজন বুঝতে পারলে, আমার কোনো ধারণা নেই। নেক্সট রয়েছে কি, 900 এবং 1000-এর মধ্যবর্তী যে সংখ্যাকে 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 23 থাকে তা হলো কি। তাহলে সবার ফার্স্ট আমাকে ভাগশেষের কথা বলেছে, 38 আর 57, তাদের লসাগু আমি বার করে নেবো, যেটা হচ্ছে 57 আর 38। এদের লসাগুটা দেখো একটা দিয়ে যাবে, 19 দিয়ে, 19 3 57, 19 2, তাহলে এখান থেকে এলসিএম পাচ্ছি আমি 114, তাই তো, 19 দিয়ে 57 দিয়ে 114। এবার বলছে 900 থেকে 1000-এর মধ্যবর্তী, তাহলে আমাকে সেটা সরাসরি কি করবো, যেটা বড় আছে 1000, সেটা দিয়ে আমি 114কে ভাগ করতে যাবো, 114কে ভাগ করে দেবে, যেটা 8 বারই যাবে, 9 বার করলে পেরিয়ে যাবে, 912 হবে। তাই 912 যদি হয় তাহলে সেটাই আমি দেখে নেবো যে 814 ইন্টু 8 সমান হচ্ছে 912, যে সংখ্যাটা দেখো 900 আর 1000-এর মধ্যবর্তী। এবং এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা হচ্ছে 38 এবং 57 উভয় দ্বারাই বিভাজ্য, কিন্তু বিভাজ্য তো বলেনি, আমাকে বলেছে 23 ভাগশেষ থাকতে হবে, তাহলে এর সাথে তোমাকে যোগ করে দিতে হবে 23, তাহলে চলে আসছে 935, যেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। তো এখানে কেটে কোথাও যদি 912 লিখে দিত না, তো অনেকে ভুল করে ওইটা অ্যান্সারও করে চলে আসতো। নেক্সট, 4টি কলম ও 9টি পেন্সিলের দাম 260 টাকা এবং 7টি কলম ও 8টি পেন্সিলের দাম
339 টাকা। একটি কলমের দাম কত? তাহলে এটা সিম্পল ম্যাথ, কিন্তু একটু তোমাকে অপনয়ন করতে হবে। তো পেনের দাম ধরে নাও x টাকা, আর পেন্সিলের দাম ধরে নাও y টাকা। ঠিক আছে, এটা পেন, এটা পেন্সিল। তাহলে দেখো চারটে পেনের দাম 4x প্লাস 9টে পেন্সিলের দাম 9y সমান হচ্ছে 207, আর এদিকে হচ্ছে 7x প্লাস 8y সমান হচ্ছে 339। আমাকে কি লাগবে? কলমের দাম লাগবে। কলম আমি x ধরেছি, তাহলে ওয়াইটাকে এখানে কেটে বাদ দিতে হবে। 8 আর 9 আছে, মানে এটাকে যদি 8 দিয়ে গুণ, এটাকে যদি আমি 9 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসবে? 4 8 32x প্লাস 72y সমান হচ্ছে 207কে 8 দিয়ে গুণ করলে 1656, আর এখানে চলে আসবে 7 9 63x প্লাস 72y সমান 9 9 81 1, হাতে থাকছে 8 3 9 27 আর 8 35 5, হাতে থাকছে 3 3 9 27 আর 3 30, 3051। ঠিক লিখছি তো? যাই হোক, তো এবার যদি এটাকে আমি বিয়োগ করি, তাহলে দেখো এখানে মাইনাস হয়ে যাবে, এখানে 72/72 কেটে যাবে, এখান থেকে পাবে মাইনাস 31x, এখান থেকে পেয়ে যাবে মাইনাস 1395 বিয়োগ করলে মাইনাস মাইনাস উড়ে যাবে, x ইকুয়াল টু 1395/31 ভাগ করলে পেয়ে যাচ্ছ 45 টাকা। তাহলে একটি পেনের মূল্য হয়ে গেল 45 টাকা। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। যদি আমার পেন্সিলের মূল্য চাইতো, তাহলে আমি অপনয়নটাতে x এর মানটাকে সমান করতাম, x টাকে কেটে দিতাম, তাহলে ডিরেক্টলি আমি y এর ভ্যালুটা পেয়ে যেতাম, ঠিক যেভাবে এখানে আমি x এর ভ্যালু পেয়েছি। নেক্সট, কোন বিদ্যালয়ে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রের সংখ্যা অনুপাত 9:8 এবং তাদের সংখ্যা অন্তর 5, তাহলে পঞ্চম শ্রেণীর সংখ্যা কত? ছাত্র সংখ্যা কত? তাহলে পঞ্চম আর ষষ্ঠ শ্রেণীতে ছেলে আছে 9:8। এবার কি বলেছে? তাদের সংখ্যা অন্তর হচ্ছে 5, মানে গ্যাপ ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স দেখো 1। তাহলে অনুপাতের পার্থক্য 1, সেখানে যেটা বাস্তবের পার্থক্য হচ্ছে 5। তাহলে অনুপাতে পঞ্চম শ্রেণীতে আছে কত? 9। তাহলে 9 সমান কত হবে? হবে কত? 1 যদি 5 হয়, 9 হবে 5 9 45। তাহলে পঞ্চম শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে 45। নেক্সট, 902.4016 এর ধনাত্মক বর্গমূল কত? এখানেও দেখো ইউনিট ডিজিট আর দশমিকের পরের সংখ্যা থেকে আমরা বার করতে পারবো। দেখো 900.2 আছে না, তো 900 হচ্ছে 30-এর বর্গমূল, মানে 30-এর ধারে কাছে একটা উত্তর হবে। আর এখানে দশমিকের শেষে যে সংখ্যা রয়েছে সেখানে 4টে আছে, মানে আমি বুঝতে পারছি বর্গমূলে দশমিকের পর 2টো থাকবে। তাহলে আমার এটা আর এটা বাদ চলে গেল, তো 30.40 হতে পারে, 30.04 হতে পারে। এবার দেখো এখানে কি আছে? 6 আছে, শেষে ইউনিট ডিজিট কি আছে? 6। তো 6 কি কি হতে পারে? 4 গুণিত 4 16, সেই ক্ষেত্রে আমার ইউনিট ডিজিট 6 আসতে পারে। আর 6 গুণিত 6 সমান 36, সেই ক্ষেত্রে আমার ইউনিট ডিজিট 6 আসতে পারে। কিন্তু তোমার এখানে দেখো ইউনিট ডিজিট কোনটাতে কোনটা আছে? 6 আছে না 4 আছে? এখানে দেখো 0 আছে, তাহলে এটা তো হবেই না। এখানে দেখো 4 আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। যদি না পেরে থাকো, সিম্পল তোমাকে করতে হবে, যেটা একটু টাইম তো নেবেই। 0.4016 এমনি যেরকম বর্গমূল করে আগে দেখালাম, সেরকম ভাবে তোমাকে করতে হবে। নেক্সট, 5 বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর ছিল। 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তাহলে পিতার বর্তমান বয়স কত? তো পিতার বর্তমান বয়স বার করতে হবে, তো পিতাটাকে আমি ধরে নেব। তো পিতা ধরে নিলাম x, কতদিন আগে? 5 বছর আগেকার। 5 বছর আগে পিতা ছিল x, তাহলে পুত্র ছিল 40 - x। তাহলে 5 বছর পর কত হবে? 5 বছর পর দেখো, এইটা যদি প্রেজেন্ট লাইন হয়, 5 বছর আগে যদি এটা হয়, 5 বছর পর হচ্ছে এটা, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 10 বছরের। তাহলে এটা -5, এটা +5, তার পার্থক্য হচ্ছে 10-এর। তাহলে 5 বছর পর মানে যোগ হয়ে যাবে x + 10, আর এখানে হয়ে যাবে 40 - x + 10 বা 50 - x। ঠিক, তখন বলে দিয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে হচ্ছে 3 × পুত্রের বয়স সমান পিতার বয়স। ক্লিয়ার? তাহলে এখানে 150 - 3x সমান x + 10 বা -4x ইকুয়াল টু -140, মাইনাস মাইনাস কেটে গেলে x ইকুয়াল টু 35। তাহলে x কি ধরেছিলাম? 5 বছর আগে পিতার বয়স ধরেছিলাম। আমাকে চেয়েছে পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়সটা কত হবে? 5 + 5 হয়ে যাবে। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 35 + 5 সমান 40 বছর। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর।
নেক্সট, বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়ালে এক্ষেত্রের ক্ষেত্রফল কত বাড়বে? তো সেই ক্ষেত্রে আমরা যে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের যে ফর্মুলাগুলো ইউজ করতাম না, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, এখানেও তাই করে। এখানেও ব্যাসার্ধ 50% বাড়ছে, মানে +50 দুটোই বেড়ে যাবে, +50 +50 +50 ইন্টু 50 বাই 100, 100 প্লাস এখানে 0 0 0 0 কেটে যাবে, 5 5 25, মানে হচ্ছে 125%। তাহলে 125% বেড়ে যাবে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। আর নয়তো তুমি ধরতে পারো যে ব্যাসার্ধ হচ্ছে 100, তাহলে 50% বেড়ে গিয়ে ব্যাসার্ধ হয়ে যাবে 150, এরকম করে করতে পারো, সেক্ষেত্রে একটু বড় হয়ে যাবে, টাইম লেগে যাবে। নেক্সট হচ্ছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 29,400 এবং তাদের গসাগু 70, তাহলে তাদের লসাগু কত? দেখো প্রথমে একটা তোমরা করেছিলে এরকম, প্রথম অঙ্কটাই একদম লসাগু গসাগু যে সম্পর্ক, সেই সম্পর্কতে এটার উত্তর হবে। তো এটা তোমরা হোমওয়ার্ক করে দিও, তাই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এমনিতে দেখো তোমরা কমেন্ট করো না, তো হোমওয়ার্ক দিয়ে যদি একটু কমেন্ট করে দাও তাহলে ভালো লাগবে। আর যদি তো এই ছিল তোমাদের 25টা অঙ্ক, এই রিজনিং গুলো তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই, বা প্রতিদিনই ক্লাস পাবে আশা করছি। তো তোমাদের ডাব্লিউবিপি WBSI 2005-এর যে 25টি ম্যাথ ছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। যদি বুঝতে কোনোটা সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।